নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে ফের রাত দখল তিলোত্তমার জন্য। বর্তমান সামাজিক পরিবেশ ও আমাদের দায়িত্ব নিয়ে আলোচনা চক্র। সাহেবদের সঙ্গে টক্কর বাঙালির, সেই বাঙালি প্রথম বেলুনচারী রামচন্দ্র চট্টোপাধ্যায়। সব বাধা তুচ্ছ করে এশিয়ার তথা ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে 13 ঘন্টা 22 মিনিটে নর্থ চ্যানেল জয় করে বাংলার মুকুটে ফের একটি পালক জুড়লেন পূর্ব বর্ধমানে কালনার সায়নী দাস। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করে দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়াও তিনি জয় করেছিলেন আরও 5টি চ্যানেল। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জনজাতি অধ্যুষিত পানিঝোড়া গ্রামটি এবার রাজ্যের প্রথম বই গ্রাম রূপে সূচিত হল। অভিনব এই উদ্যোগকে সার্থক করতে ওই গ্রামের বাড়িগুলিতে তৈরি করা হয়েছে ছোট ছোট ভ্রাম্যমাণ 15টি গ্রন্থাগার, যেগুলির দেখভাল করবে খুদে পড়ুয়ারাই। পাশাপাশি একটি প্রধান উন্মুক্ত গ্রন্থাগারও তৈরি হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে পুরো গ্রামটিকে নানান বই আর সামাজিক বার্তামূলক চিত্রকলায়, যাতে আকৃষ্ট হয় শিশু পড়ুয়ারাও, যা নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় শিক্ষক মহল থেকে শিক্ষাবিদেরাও। আমেরিকার মহাকাশ বাণিজ্যে ইলন মাস্কের স্পেস এক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় ছিল বোয়িং। নানান যান্ত্রিক ত্রুটি সারিয়ে গত 5ই জুন মহাকাশে পাড়ি দেয় বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনার। প্রখ্যাত মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গী বুচ উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছয় স্টারলাইনার। পরিকল্পনা ছিল 8-9 দিন মহাকাশ কেন্দ্রে থেকে ফিরে আসবেন তাঁরা, কিন্তু 3 মাস কেটে গেলেও স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটি মেরামত করতে না পারায় সুনিতাদের ছাড়াই গত শনিবার রাতে আমেরিকায় ফিরে এলো বোয়িংয়ের মহাকাশ যানটি। চড়ছে পারদ, বাড়ছে উত্তেজনা। গলি, গ্রামাঞ্চল থেকে শহরের ব্যস্ততম মোড়, সব জায়গায় ভিড় করছেন মানুষ। হচ্ছে নানান মিছিল। উদ্দেশ্য একটাই, তিলোত্তমার বিচার চাই। সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা আগামীকাল। শুধু বাংলা নয়, এই প্রতিবাদের স্বর ভারতের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে গত 4ই সেপ্টেম্বর রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। তাঁদের ডাকে সাড়া দিয়েছিলেন শহরের বহু মানুষ। অনেকে পথে নেমেছিলেন, সামিল হয়েছিলেন প্রতিবাদী জমায়েত কিংবা মিছিলে। অনেকে আবার ঘরে বসেই প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ঘরের আলো নিভিয়ে। এর ফলে ওই রাতে অন্যান্য দিনের চেয়ে বিদ্যুৎ খরচ কম হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির পরিসংখ্যান থেকে তেমনটাই জানা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী গত বুধবার রাত 9টা 45 মিনিট নাগাদ সিইএসসির অধীন এলাকায় বিদ্যুৎ খরচ হয়েছে মোট 1667 মেগাওয়াট, যা 11,90,00,000 ওয়াট বিদ্যুৎ কম খরচ হয়েছে শুধু সিইএসসি এলাকায়। অন্যদিকে মিছিল আন্দোলন কিন্তু চলছে শুধুমাত্র বাংলা বা কলকাতায় নয়, পৃথিবীর বিভিন্ন অংশ জুড়ে, এবং বিভিন্ন অংশের ভারতীয়রাই গর্জে উঠছেন এই ঘটনার প্রেক্ষিতে। তবে সকলেরই চোখ আগামীকালের শুনানির দিকে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে।
কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গত 6ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধে 6:30টায় যোগেন চৌধুরী শিল্পকলা কেন্দ্র চারুবাসনায় বসেছিল এক আলোচনা চক্র। বিষয়: বর্তমান সামাজিক পরিবেশ ও আমাদের দায়িত্ব। উপস্থিত ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যোগেন চৌধুরী, বিভাস চক্রবর্তী, মিহির চক্রবর্তী, সমীর আইচ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখেরা সাম্প্রতিক সামাজিক পরিস্থিতির ওপর মূল্যবান বক্তব্য রাখেন। তারই এক ছোট্ট ঝলক আমরা দেখে নেব এবার। এইরকম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, সুন্দর, অরাজনৈতিক কোন আন্দোলন দেখিনি। কোনোখানে কোন রকম বিশৃঙ্খলা, হিংসার ঘটনা কিচ্ছু ঘটেনি। আর এই আন্দোলনের চালিকা শক্তি ছিলেন বাংলার মেয়েরা। আজকে সেই মেয়েদের আমি প্রণাম জানাই। তারা দেখিয়ে দিয়েছেন কি করে আন্দোলন করতে হয়, কি করে প্রতিবাদ করতে হয়। যে প্রতিবাদ অনেক সময় ভাষাহীন, স্লোগানহীন, শুধু উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, এই ধ্বনি ছাড়া তাদের আর কিছু নেই। আর যখন সেই ঘটনাটির কথা মনে পড়ে, তখন এই স্মৃতি স্মরণে বেয়ে অতীতে ফিরে যায়। মনে পড়ে দন্তমার ধারে একটা ভাঙা জলপুতুল পড়ে আছে, হাত পা ভাঙা। একসময় সুন্দর ছিল সেই জলপুতুলটি, আস্তার কত অনাদর। সেরকমই মনে হয় একটি সুন্দর জীবন, একটি সুন্দর মেয়ে, উজ্জ্বল ভবিষ্যৎ, কত স্বপ্ন নিয়ে বেঁচেছিল। তাকে এক মুহূর্তে একটা ভাঙা ডল পুতুল, নিষ্প্রাণ, নিষ্পন্দ, অনাদৃত, তার দেহ খারাপ পড়ে রইল। ঠিক শোক নয়, শোকের সঙ্গে রাগ, হতাশা, অসহায়তা সবকিছু মিলে মিশে থাকে। নারী ও পুরুষের সম্পর্ক তো কালো প্রাচীন, বহুদিনের সম্পর্ক। আর নারী ছাড়া পুরুষ, পুরুষ ছাড়া নারী আমরা ভাবতে পারি না। কিন্তু এটা জানি যে পুরুষের আছে পেশি শক্তি এবং পশু শক্তি দুটোই। তারপরে তারা যে বলবান তা নয়। আমি আমার নিজের পরিবারে, নিজের জীবনে দেখেছি একটি মেয়ের ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। মে মাসের সকাল, কাতারে কাতারে জমা হওয়া মানুষের সামনে ফুলে উঠল বিরাট এক বেলুন। প্রথমে একটু ডান দিক বাঁ দিক টলমল করতে করতে মাথা তুলে দাঁড়ালো সেই বেলুন। তারপর তার নিচের চৌকোনো ঝুড়িতে এসে বসলেন এক বাঙালি। নিচে দাঁড়িয়ে থাকা মানুষ দড়ি ছেড়ে দিতেই সোজা আকাশের দিকে উঠতে থাকলো সেই বেলুন। সেদিনের সেই আরোহী ছিলেন প্রথম গগনবিহারী বাঙালি, নাম রামচন্দ্র চট্টোপাধ্যায়। তবে স্পটলাইট বেশি দিন থাকলো না তাঁকে ঘিরে। যেমন বাঙালি ভুলে যায় বাকি কৃতীদেরও, কিন্তু আজ আমরা আলো ফেলব সেই বাঙালির জীবনে আজকের কৃতি বাঙালি বিভাগে। চলুন তাহলে দেখা যাক। বাঙালি মানে অলস, এই তকমাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছিলেন এক ভারতীয় তথা বাঙালি। তিনি
রামচন্দ্র চট্টোপাধ্যায়। সে যুগে ট্রাপিজের খেলা শিখে প্রিয়নাথ বোসের গ্রেট বেঙ্গল সার্কাসে খেলা দেখিয়েছেন তিনি। এমনকি গ্রেট ইন্ডিয়ান সার্কাসের প্রশিক্ষকও ছিলেন বলে শোনা যায়। বেলুনে চড়ার ইচ্ছা ছিল প্রথম থেকেই। এমন সময় 1889 সালেই মার্চ মাসে স্পেন্সার নামে এক ইংরেজ সাহেব রেসকোর্সের মাঠ থেকে বেলুনে চড়ে আকাশে উড়লেন। খেলা শেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেক বিদেশি, কিন্তু একজন বাঙালি যুবক ছিলেন সেই দলে। রামচন্দ্রকে পেয়ে খুশি হয়েছিলেন স্পেন্সার সাহেবও, আর কিছুদিনের মধ্যেই শিক্ষা আয়ত্ত করে নিলেন দক্ষ বাঙালি শিষ্য। কিন্তু শুধু শিখলেই তো হবে না, রীতিমতো অভ্যাস করতে হবে। অভ্যাসের জন্য রামচন্দ্র যে বেলুন কিনলেন তার নাম ছিল দ্য ভাইসরয়। এই নাম অবশ্য পছন্দ হলো না খাঁটি বাঙালি রামচন্দ্রের, কেমন ঔপনিবেশিক গন্ধ নামের মধ্যে, তাই বদলে নাম রাখলেন সিটি অফ ক্যালকাটা। বেলুন ছাড়াও প্রয়োজন চৌকোনা ঝুড়ি, মোটা দড়ি, সেসবও জোগাড় হলো। তবে নিরাপদে নামার জন্য প্রয়োজন একটা প্যারাশুট, সেটাও তৈরি হলো তসরের কাপড় দিয়ে। আর প্রয়োজন শুধু বেলুনে ভরার জন্য খানিকটা গ্যাস, সেটা মিলল কলকাতার স্ট্রিট ল্যাম্পের দায়িত্বে থাকা ওরিয়েন্টাল গ্যাস কোম্পানির কাছ থেকে। অবশেষে 4 মে ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। প্রথম বাঙালি তো বটেই, সম্ভবত প্রথম ভারতীয় হিসেবেও বেলুনে চড়েছিলেন রামচন্দ্র। এই দুঃসাহসিক অভিযানে বাহবা জানিয়েছিলেন কলকাতার সাহেব মেমরাও। এরপর দিল্লির 30 হাজরি মাঠ এবং লাহোরের টাউন হল মাঠেও একই খেলা দেখান তিনি। তখন অবশ্য রীতিমতো পাকা খেলোয়াড় তিনি। ঠিক মাঝ আকাশ থেকে প্যারাশুট খুলে ঝাঁপ দেন অনায়াসে। হাততালিতে ফেটে পড়ে মিলিত জনতা। তার বেলুনের নাম তখন স্টার অফ ইন্ডিয়া। বেলুনে চড়ে পুরস্কার পেলেন নবাব মুমতাজ আলী খানের কাছ থেকে। কিন্তু ততদিনে আরেক দল তৈরি হয়েছে, যারা বলতে শুরু করেছিলেন এ খেলা দুঃসাহসিক বটে, কিন্তু তার ফলে তো মানুষের লাভ হয় না কিছুই, ফলে এ নিয়ে এত মাতামাতি করার কোনো মানেই হয় না। 1892 সালের 9ই আগস্ট কলকাতায় গোপাল চট্টোপাধ্যায় বাগানবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিন্তু ততদিনে সংবাদপত্র তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি তার মৃত্যু সংবাদও প্রকাশিত হলো না কোনো সংবাদপত্রে। ধীরে ধীরে কৃতি বাঙালি হারিয়ে গেলেন ইতিহাসের পাতায়। তবে 19 শতকের বাঙালি জীবনে রামচন্দ্র চট্টোপাধ্যায় যে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন তা অস্বীকার করা যায় না। তিনিই ছিলেন প্রথম বাঙালি বেলুনচারী। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।